ধন্যবাদ কামাল ভাই আমাকে ডাকার জন্য। জনাব রেজাউল করিম রানী, আপনি জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং যতটুকু বলা যায় এই নিষিদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল জুলাইয়ে যারা আন্দোলন করেছিল, বিপ্লব করেছিল, সেই শক্তিটাই যেন আবার অনেকটা একত্রিত হয়ে দুই একটা পার্ট হয়তো বাদ ছিল, তারাই কিন্তু আন্দোলন করেছিল। দৃশ্যত তাদের কারণে এটা সফল হয়েছে। এটা ভালো মন্দ নিয়ে আলোচনা আমি করছি না, কিন্তু আমি যে কথাটা জানতে চাচ্ছি আপনার কাছে যে জুলাইয়ের পর গত কয়েক মাসে আমরা দেখেছিলাম যে এই শক্তিটা যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়েছিল এবং সেই বিভক্তির পর শাহবাগের সামনে আবার সবাই একত্রিত হয়েছিল এবং একত্রিত হওয়ার পরপরই আবার এখানে কিছু স্লোগান, গোলাম আজম, নিজামী ইত্যাদি স্লোগান, এগুলোকে কেন্দ্র করে এখন যেন মনে হচ্ছে তারা আবার যেন বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে বিভক্ত হওয়া, আবার একত্রিত হওয়া, আবার বিভক্ত হয়ে যাওয়া, এই পুরো জিনিসটাকে আপনি রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমে ধন্যবাদ এবং সালাম জানাই যে যেখান থেকে আমাকে শুনছেন। দেখেন, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, যেটা করা হয়েছে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এইটা আমার মনে হয় যে সরকারের দিক থেকে, হ্যাঁ, দাবিটা নিষিদ্ধের দাবি ছিল এক ধরনের, কিন্তু একটা রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করা যায় না চাইলে, যেখানে একটা মতাদর্শের ব্যাপার আছে, আছে। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছিলাম, দেখেন বাংলাদেশে ফ্যাসিবাদকে যে স্কেলে নিয়ে গেছে শেখ হাসিনা, এখানে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন লাগবে। আপনার দায় স্বীকার করতে হবে যারা অপরাধ করছে তাদের, এবং অন্য অর্থে যারা এখানকার ওইরকম বড় অপরাধী না কিন্তু একটা ভুল চিন্তার মধ্যে নিজেদের নানাভাবে জড়িয়ে ফেলেছিল, তাদেরও আত্ম উপলব্ধি লাগবে, হ্যাঁ, স্বীকারোক্তি লাগবে, কনফেশন লাগবে, হ্যাঁ, নিজেদের ভুল স্বীকার করে একটা জাতি গঠনের প্রস্তুতির দিকে আমাদের শুরু করতে হবে। যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা হলো যে, হ্যাঁ, একটা দাবি ছিল। এই দাবি মূলত আমি মনে করি দুইটা দিক থেকে দাবিটা উঠছে। একটা হলো যে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা হাইলি সিকিউরিটি ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছিলেন। এখন তাদের নিরাপত্তার স্বার্থে তারা চিন্তা করলো যে আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ যদি এখন এই অবস্থা একটা মিছিল করে, হ্যাঁ হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা বললো যে আপনি ধৈর্য নিয়ে পুলিশের কাছে দিবেন, তা আপনি কোন আইনে ধৈর্য নিয়ে দিবেন? আইন নিজের হাতে তুলে দিবেন একটা আওয়ামী লীগ পিটাইয়া রাস্তায় আপনি? এটা একটা সমস্যা। আবার এইভাবে যদি ছোট ছোট ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় সমাবেশের নজির বিএনপি দেখাইছে, হ্যাঁ, সে উদাহরণ আছে। ফলে দ্রুত কামব্যাক করা আওয়ামী লীগের জন্য অস্বাভাবিক কিছু না, অসম্ভব কিছু না, সেই আশঙ্কাও ছিল। ফলে এবং এই সর্বশেষ হাসনাতের উপর হামলা, সব মিলে যেটা হলো তারা তাদের নিরাপত্তার দিক থেকে চিন্তা করে অভ্যুত্থানের শক্তি মনে করলো এই মুহূর্তে দ্রুত আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আর আমি বলবো সরকারের দিক থেকে সরকার এই নিষিদ্ধের দাবিটাকে যেভাবে ট্যাকেল করলো সেটা খানিকটা স্মার্টনেস এর পরিচয় দিচ্ছে। তারা সরাসরি নিষিদ্ধের কথা বলেনি, তারা বলছে যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করব, বিচার প্রক্রিয়ার মধ্যে আপনার এটা আর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, স্থগিতের জন্য নিবন্ধন স্থগিত করা, বাকি সবকিছু ধরেন স্থগিত করা হইলো। এখন এটা ইট মেক সেন্স। ধরেন যে যখন একটা মামলা মোকদ্দমা চলে জমি জমা নিয়ে, আমরা কি দেখি যে যতদিন এখানে মামলা চলবে, মামলা নিষ্পত্তি না হবে, এখানে কেউ গাছ লাগাবে না, দোকান দিবে না, বাড়ি তুলবে না, এটা, হ্যাঁ, এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। তাহলে আওয়ামী লীগের উপর একটা স্থগিত আদেশ জারি হইলো, আওয়ামী লীগ যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে যে বার্তা দেওয়া হয়েছিল এটাই বহাল থাকবে। হ্যাঁ, এখন হলো এই অবস্থা। এটা গেল একটা পার্ট। 2 নাম্বার হলো আওয়ামী লীগকে আপনার ডিল করতে পারতে হবে। এখন এটা নিষিদ্ধ করলে ধরেন, হ্যাঁ, সংগঠন হিসাবে আওয়ামী লীগকে বিচারের একটা ব্যাপার আছে, বিচারের একটা দাবি উঠতে পারে। সেই দাবির জন্য তো আপনার সংগঠন হিসাবে বিচারের জন্য আইন লাগবে। আপনার যদি সেই আইন না থাকে তাহলে আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে হবে। সেখানে অনেক সংগঠনের বিচার হয়েছে এর আগেও, অনেক দেশেরই হয়েছে, এটা নতুন কোনো কেস না বাংলাদেশের জন্য, কিন্তু সেটা একটা লম্বা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া আপনার শুরু করা প্রপারলি, আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া, হ্যাঁ। এবং কিন্তু আমাদের দেশে যেটা হলো যে এতদিন আপনি বিএনপি জামাত বলে যেভাবে পিটাইয়া মারছেন, এখন আপনি যদি আওয়ামী লীগ বলে পিটাইয়া মারেন, আওয়ামী লীগ করে বলে আপনি হরে ধরে তার সম্পত্তি দখল করেন, তার জিম্মি করেন, তার অধিকার হরণ করেন, তাহলে দেখেন এখানে আমরা যে ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা বলি সেই জিনিসটা হবে না। মানুষ তো দুই দিকে ট্রমাটিক। এক হইলো 15 বছরের নির্যাতন নিপীড়নে, আরেক হইলো তার নেত্রী পালাইয়া চলে গেছে, তাদেরকে এইভাবে অপ্রস্তুত রাখিয়া। এই দুই ট্রমাটিক জাতি গোষ্ঠী। আবার আওয়ামী লীগ করে কারা? আওয়ামী লীগ এখানে এক ভাই এক ঘরে আওয়ামী লীগ, এক ঘরে এক ভাই জামাত, এক ঘরে জাতীয় পার্টি বা বিএনপি,
এই যে একটা সম্পর্ক, এখানে আপনি ক্লিনজিং এর রাজনীতি করতে পারবেন না, এটা হলো বাস্তবতা। কিন্তু একটা কথা বলি, আপনি যে কথাটা বললেন যে ঐক্যবদ্ধ সমাজ গঠনের কথা বলছেন আপনি, তো এরকম ভাবে একটা নিষিদ্ধকরণের মাধ্যমে কি ঐক্যবদ্ধ সমাজ গঠনের পক্ষে আমরা 2 কদম অগ্রসর হইলাম নাকি পিছাইলাম? না, নিষিদ্ধ তো করা হয় নাই, স্থগিত আদেশ দেওয়া হয়েছে। এখন এই স্থগিত আদেশের পরের প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা নিষিদ্ধের দল নিষিদ্ধের পথে হাঁটবেন না রিকনসিলিয়েশনের পথে হাঁটবেন? আমরা মনে করি সরকারের দ্রুত একটা কমিশন করা উচিত, যে কমিশনের মধ্যে যারা চিহ্নিত দাগী অপরাধী খুনি তাদের বিচার, এটা 1 নম্বর প্রায়োরিটি, বিচার করা। বাকি এই যে রাজনৈতিক বিশ্বাস আকারে আওয়ামী লীগকে যারা রাজনৈতিক সংগঠন মনে করে, কিন্তু আমরা জানি ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, যে সংগঠনটা টিকায় রাখে কতগুলো অলিগার। ফলে রাজনীতি এক জিনিস, আর আওয়ামী লীগের ফ্যাসিস্টিক যে আপনার ক্ষমতা কাঠামো আমরা দিই সেটা আরেক জিনিস। ফলে এই দুইটা জিনিসকে আপনার ইনসাফপূর্ণ ভাবে ন্যায়ানুগ ভাবে ডিল করতে পারতে হবে। এই জন্য একটা স্পেশালাইজড কমিশন দরকার, লম্বা বিচার প্রক্রিয়া দরকার। হ্যাঁ, প্রথম কথা হলো দেখেন আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন দেখেন চারদিকে কোনো আওয়ামী লীগ নেই। তাইলে এই যে আত্মপ্রতারণা, হ্যাঁ, যখন যেমন তখন তেমন, হ্যাঁ থেকে তাই তারপরে ধরেন, হ্যাঁ আপনি এখন বাইর হচ্ছে, আপনি এখন জামাত, আর ছাত্রলীগের সময় আপনি ছিলেন ছাত্রলীগ, হ্যাঁ এখন আপনি বিএনপি জামাত হয়ে যাচ্ছেন। এই যে আত্মপ্রতারণা, এই আত্মপ্রতারক জাতি দিয়ে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। এই জন্য কনফেস করতে হবে, হ্যাঁ আওয়ামী লীগ সমর্থন ছিলাম, বলেন আপনি, এটা ভুল ছিল, অসুবিধা নেই, এখন আমি নতুন গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার আপনার আছে, সে অধিকার আপনি চর্চা করেন। জি, একটা কথা, যে কথাটা আপনি বললেন, আপনি মানে বারবারই বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। কার্যক্ষেত্রে আমরা এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কিভাবে উপলব্ধি করতে পারবো? এখন হচ্ছে যে হ্যাঁ, পার্থক্য উপলব্ধি আপনি করতে পারবেন যে ধরেন এই যেটা বললাম, এতদিন যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতো, ইয়া করতো, এটা আপনি কিভাবে ঠেকাইতেন? আপনি তো ঠেকাইতে পারতেন না, কিন্তু এখন আপনি ঠেকাইতে পারবেন স্বতঃপ্রণোদিত হয়ে, কারণ এইটা রাষ্ট্রীয় ভাবে, হ্যাঁ এটার উপর স্থগিত আদেশ আছে, একটা লিগ্যাল গ্রাউন্ড আপনি পাইছেন আওয়ামী লীগকে প্রতিরোধ করার লিগ্যাল গ্রাউন্ড। এখন এই লিগ্যাল গ্রাউন্ডটা একটা আইনি প্রক্রিয়ার দিকে আমাদের নিয়ে যেতে হবে। আমরা কোনো দেখেন, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিজয়ী হওয়ার পরে আপনি যদি আওয়ামী লীগের খাসিলতি অর্জন করেন, আপনি বিজয়ী হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত জয় আপনার শত্রুরই থেকে যায়। হ্যাঁ, ফলে এটা খুব গুরুত্বপূর্ণ, আপনার মানে আওয়ামী লীগের চেয়ে ডিফারেন্ট আচরণ আপনার করতে পারতে হবে, এটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এটা গেল একটা পার্ট। এই জন্য আমরা শুরু থেকেই, আমি প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমার বক্তব্য হলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা। কারণ আওয়ামী লীগ আপনার ইন্টিমেট এনিমি, আপনার পরিবারের লোকজন এগুলোর মধ্যে জড়িত। হ্যাঁ, তো আপনি চাইলে আপনার ভাইকে মেরে ফেলতে পারবেন না, কিন্তু সে যেহেতু একটা দানবীয় মতাদর্শের অনুসারী, এই মতাদর্শ থেকে তাকে একটা জাতি গঠনের জন্য একটা ডেমোক্রেটিক, হ্যাঁ রাজনৈতিক পার্টি করার চিন্তা করার যে অধিকার আছে, সেটা সেদিকে আপনি ধাবিত করেন, সেই প্রক্রিয়ার দিকে নিয়ে যান। ক্লিনজিং এর কোন রাজনীতি, কোন ব্যক্তির অধিকার হরণের রাজনীতি রিপিট না হোক, এটা হলো আমার কথা। যাই হোক, আর দ্বিতীয়ত দেখেন এনসিপির ব্যাপারটা হলো, এনসিপিও তার মতো করে চেষ্টা করছে এখানে বিভিন্ন মতের পথের লোকদেরকে একত্রিত করার মধ্য দিয়ে এখানে যারা নিজেদেরকে প্রতারিত মনে করছে, যারা মনে করছে আমরা প্রপারলি এখানে অনার্ড না, তারা আলাদা বের হয়ে যাচ্ছে, আলাদা দল করছে, সেটা খুবই স্বাভাবিক প্রবণতা। কিন্তু এর বাইরেও এনসিপির জন্য যেটা চ্যালেঞ্জ, সেটা হলো বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি করতে হবে আপনাকে এখানে। হ্যাঁ, এটা একটা রাইট উইং প্রভোকেটিং একটা অভ্যুত্থান হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু রাষ্ট্র তো আপনার রাইট উইং হবে না, রাষ্ট্র হবে ভ্যালু বেসড। সমাজে সমস্ত ইডিওলজি থাকবে, ইসলামিস্ট থাকবে, নন ইসলামিস্ট থাকবে, নাস্তিক থাকবে, আস্তিক থাকবে। ফলে সমাজের এই যে সবার সহাবস্থান, এই সহাবস্থানের আপনার প্রক্রিয়াটা এনশিওর করে এরকম একটা রাজনৈতিক কাঠামো লাগবে, আপনি যে দলই করেন। হ্যাঁ, সেটা বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন। ফলে এনসিপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এনসিপির প্রথমত যেটা লাগবে, এরকম একটা সেন্ট্রিস্ট মধ্যপন্থার রাজনৈতিক ন্যারেশন লাগবে। এখন এখানে বিএনপির মতো একটা বড় দল আছে অলরেডি, যারা মধ্যপন্থার রাজনীতি করে। বিএনপিতে কে নাই? কোন পার্টি নাই বিএনপিতে? সব পার্টির মতাদর্শের লোক বিএনপিতে আছে, আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, সফট আওয়ামী লীগার থেকে শুরু করে হার্ড বাম, নরম বাম, হ্যাঁ ইসলামিস্ট, হ্যাঁ সেন্ট্রিস্ট, তো সবই পাবেন। তো এরকম একটা সেন্ট্রিস্ট পার্টি কিন্তু আছে বাংলাদেশে। এখন সেই সেন্ট্রিস্ট পার্টিটা প্রপারলি ফাংশন হয়তো করে না, তার বিরুদ্ধে 1000 সমালোচনা আছে। হ্যাঁ, তার সমস্ত নেতৃত্বের ব্যাপারে হয়তো সবাই হ্যাপি না। তো ফলে এখানে সুযোগ আছে একটা রাজনৈতিক বিকাশের। আরেকটা হলো আমরা
এতদিন ছিলাম হলো একটা টু পার্টিজান স্টেটে, আওয়ামী লীগ বিএনপি, এর বাইরে ছোট দলগুলো এই দুই দলের আপনার এক ধরনের মানে ব্রেকেটের মধ্যেই ছিল, হ্যাঁ তাদের হাতের নিচেই ছিল। তো সেখান থেকে আপনি এখন একটা মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করছেন। এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো দলের বিকাশের সুযোগ আছে, কিন্তু সেই বিকাশের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ন্যাশনাল স্পিরিট কোনটা। ন্যাশনাল স্পিরিট হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের মানুষ দেখতে চায়। আওয়ামী লীগ এখানে ভোটাধিকার হরণ করে মানুষকে জনগণ জনগণ বলে দমন করছে তাদের লুটপাটকারী গুন্ডা শ্রেণী দিয়ে, হ্যাঁ। তো সেই রকম জনগণ জনগণ বলে আপনার অনুসারীদেরকে আপনি ফ্যাসিলিটেট করবেন, তারপরে ক্ষমতায় এসে হ্যাঁ যে দল ক্ষমতায় আসবে সেই দলের হয়ে যাবে রাষ্ট্রটা। এরকম কাঠামো আর আমরা দেখতে চাই না। আমাদের প্রপার ন্যাশনাল স্পিরিট বা জুলাইয়ের আপনার জেনজির যে স্পিরিটটা, তারা যেটা দেখতে চায়, যেটা আমি বলি দল যার যার, রাষ্ট্র সবার। আমার দল কোনোদিন ক্ষমতায় না আসতে পারে, কিন্তু রাষ্ট্র আমার প্রতি বেইনসাফি করবে না। এখন এইরকম একটা রাজনীতি করার জন্য আপনাকে নিজেকে আগে স্বচ্ছ হইতে হবে, নিজেকে ট্রান্সপারেন্ট হইতে হবে, মানুষ আপনাকে যেন 100% বিশ্বাস করতে পারে, সেই নজির প্র্যাকটিক্যালি আপনাকে স্থাপন করতে পারতে হবে। এবং রাজনীতিটা উঠে আসতে হবে ফ্রম দ্য রুট, টপ থেকে না, সংবাদ সম্মেলন করে শহরে বসে না, হ্যাঁ গ্রামে গঞ্জে মানুষের মধ্য থেকে উঠে আসতে হবে। সেটা এখন নতুন পার্টি, তারা হয়তো আমাদের চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে, তারা সেদিকে হয়তো আগাবে। এখন আমি আপনাকে শেষ প্রশ্নটা আসছি, আমি যে কথাটা শুরুতেও বলেছিলাম যে এই ঘটনার মাধ্যমে আমাদের যেন মনে হয়েছিল যে জুলাই আন্দোলনের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু এরপরেই আমি দেখলাম যে উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা যেন কেমন একটা আবার বিভেদ তৈরি হচ্ছে, আবার পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ি হচ্ছে। মাহফুজ আলমের দেখলাম যে তার নামে গরুর নামকরণ করে সেটাকে জবাই দেওয়া হচ্ছে। এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো তো আসলে আমাদের জন্য কি ইঙ্গিত বহন করতেছে? রাজনীতিতে এই ধরনের যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আওয়ামী লীগের রাজনীতি করতেছে, তারা যে নামই হোক পার্টি, হ্যাঁ। এই সমালোচনা সহ্য করলে আপনাকে ইলিমিনেট করে, মানে কোনো সমালোচনা সহ্য করা যাবে না। আপনার একটা সমালোচনা করলেই আপনাকে একেবারে ইলিমিনেট করে ফেলতে হবে, একদম বিনাশ করে ফেলতে হবে, আপনার নামে জবাই করে ফেলতে হবে, হ্যাঁ আপনাকে ছুঁড়া ফেলতে হবে। এগুলো আওয়ামী লীগের রাজনীতি, এগুলো আওয়ামী মডেল, যারাই করতেছে এটা আওয়ামী মডেল করছে। এবং আপনি যেটা বললেন, হ্যাঁ দেখেন বাংলাদেশে একটা জায়গায় এখনো ঐক্য আছে, আওয়ামী লীগের প্রশ্ন ঐক্য আছে, এটা তো দেখা গেল, হ্যাঁ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যটা দেখা গেছে। এটা হয়তো মাত্রা আপনার চেঞ্জ হয়েছে, হয়তো আর এক্সট্রিম মাত্রায় নাই, কিন্তু সবারই কম বেশি আছে, সেটা তো এই ইস্যুতে দেখা গেল। এটা আপনি ঠিকই বলছেন। পরবর্তী সময়ে কিন্তু দেখেন, আমি যে কথাটা বলছিলাম, এখানে একদল মাথা নষ্ট বুদ্ধিজীবী বলবো আমি, এই অভ্যুত্থানকে বিপ্লব বলে যারা চালাইছিল এবং যারা বলছিল যে ইউনূস সাহেবকে 5 বছর 10 বছর ক্ষমতা রাখতে হবে, অভ্যুত্থানের মধ্য দিয়েই ম্যান্ডেট কায়েম হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, দোজ আর স্টুপিড। কোন ম্যান্ডেট কায়েম হয়নি। সমাজে বিএনপি জামাতের ঝগড়া, বিএনপি এনসিপির ঝগড়া, এনসিপি জামাতের ঝগড়া, শাপলা শাহবাগের ঝগড়া, এজ ইট ইজ রয়ে গেছে। একটা বিশেষ মুভমেন্টে পপুলার অভ্যুত্থান হয়েছে, পপুলার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ম্যান্ডেট কায়েম হয় না, রাজনৈতিক ফয়সালা হয় না। রাজনীতি লাগবে, এবং রাজনীতি লাগবে দেখেই এনসিপির মতো পার্টি এবং আর অনেক পার্টি এখন ধরেন তৈরি হচ্ছে। পার্টি তৈরির একটা মৌসুম যেন শুরু হয়েছে এখন, তাই না? তো এখন এই যে যারা এটাকে বিপ্লব মনে করছিল, বিপ্লব মনে করে অভ্যুত্থানটাকে ম্যান্ডেট ধরে নিয়ে মনে করছিল যে হ্যাঁ সব ঐক্য হয়ে গেছে, আর কোনো বিভেদ বিভাজন নাই, নো। গণ অভ্যুত্থানের থাকে একটা স্পিড, এর মধ্যে কোনো রাজনৈতিক আপনার বন্দোবস্ত থাকে না। বন্দোবস্ত রাজনীতি দিয়েই কায়েম করতে হবে। এই কারণে এখন সবাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন গেছে, যায় এনসিপি জামাত বিভাজন তৈরি হচ্ছে। কারণ এনসিপি একটা মধ্যপন্থার রাজনীতি করতে চায়, আর মধ্যপন্থার রাজনীতি করতে হলে তাকে তো অবশ্যই এখানে আপনার পাকিস্তানপন্থী রাজনীতির বিরোধিতা করতে হবে, ভারতপন্থী রাজনীতির বিরোধিতা করতে হবে। ভারতপন্থী রাজনীতির বিরোধিতা তো ধরেন সবাই করে, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আরো পরিষ্কার হয়েছে। ফলে পাকিস্তানপন্থী রাজনীতির বিরোধিতা তাকে করতে হবে, যেহেতু সে একটা মধ্যপন্থার রাজনীতি করতে চায়। এবার যারা পাকিস্তানপন্থার রাজনীতিকে এখনো ধরেন কোনো না কোনো ভাবে রেলিভেন্ট মনে করে তাদের ন্যারেশনের কারণে, তারা আবার অভ্যুত্থানের একটা বড় পার্ট ছিল। ফলে এই কারণে তাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে রাজনীতির। এইটা যেই সমস্ত বুদ্ধিজীবীরা এই বয়ান চালু করছিল, আমি মনে করি তাদের বুদ্ধিজীবিতা বাদ দেওয়া উচিত, কথাবার্তা বলা বন্ধ করা উচিত এই ঘটনায় অন্তত। তারা আজকে দেখেন মাহফুজকে তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে, যে আক্রমণের মধ্যে কোন রকম কোনো সৌজন্যতা নাই। মাহফুজের বক্তব্য আপনার অপছন্দ হইতে পারে, তার নামে আপনার গরু কুরবানি করতে হবে, এটা কোন ধরনের স্টুপিডিটি? এবং মাহফুজের বক্তব্যের মেরিট যদি না থাকে, ওকে আপনি নিবেন না, আপনি ক্রিটিক করেন, আপনি আপনার পজিশনকে জাস্টিফাই করেন,
রেশনালি, কিন্তু মাহবুজের নাম, মাহবুজকে এই যে ভারত, আরেকটা হলো কথায় কথা ভারতীয় ট্যাগ দেওয়া যারে তারে, হ্যাঁ, এগুলো খুবই, এটা এই কেওয়াস এবং এই ফ্যানাটিসিজম, এই হুজুগেপনা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য বারবার আপনার বাধার সম্মুখীন করছে। এটা অন্তরায়। এই হুজুগেপনা দিয়ে হবে না, আমাদের এই ফ্যানাটিসিজম দিয়ে হবে না। এটা কনস্ট্রাকটিভ ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট থাকতে হবে। আপনার সাথে আমার রাজনীতির 100টা পয়েন্টে আমাদের বিতর্ক হবে, ডিবেট হবে, হ্যাঁ, Right. কিন্তু সেটা আপনার পার্সোনাল সম্মান মর্যাদাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে। তো এরকম একটা জায়গায় যদি আমরা না আসতে পারি, তাহলে কিসের জুলাইয়ের সৈনিক দাবি করে তারা? জি তো পুরো সৈনিক তো তারা। জি, অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব রেজাউল করিম রনির বিশ্লেষণ আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ তার উপর। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আবার কথা হবে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।